ফর্মে হবে নাকি না না হ্যান্ড আপনার তো রিটেন? হ্যান্ড রিটেনই দিই আপনাকে, কি বলেন, নাকি গুগল? যেটাতে ম্যাম আপনি বেশি মার্কস দিতে পারবেন সেটাই তো। এগুলো রেকর্ডিং এ চলে আসবে। গুগল ফর্মে না দিই, গুগল ফর্মে দিব না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু কম্পারেটিভ অ্যাডভান্টেজ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ওখান থেকে প্রশ্ন করলে আপনাকে টেবিল গুলো আঁকতে হবে। গুগল ফর্মে দিলে ওখানে তো টেবিল আপনি আঁকতে পারবেন না, তখন আপনাকে হচ্ছে ফাইল আপলোডে যেতে হবে। তো ওটা আমার কাছে হ্যাসেল মনে হয়। এই কারণে আমি হচ্ছে গিয়ে আর আপনি তো একজন, এই জন্য আপনার কোর্সে হচ্ছে গিয়ে আমি ইয়া করবো, আপনারটাতে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব। প্রথমে 10টা থেকে হচ্ছে গিয়ে ইয়াটা শুরু হবে, মিড টার্ম, যেটা 20 মার্কসে। 10টা থেকে 11টা টাইম আর 15 মিনিটস হচ্ছে ফাইল সাবমিশনের জন্য পাবেন। লেট সাবমিশন করেন না প্লিজ। তো ওটার পরে হচ্ছে গিয়ে দেখবেন যে আবার 11:30-তে আপনার ইয়াটা আপলোড হয়ে গেছে, আপনার গুগল ফর্ম যেটা আছে ওটা, সরি মানে যেটা 10 আওয়ার 24 আওয়ার্স এর যে অ্যাসাইনমেন্ট যেটা, ওটা দেখবেন যে অ্যাসাইন করে দিবে। এভাবে হচ্ছে এক্সামটা নিব। আচ্ছা, সো আমরা আজকে লাস্ট পার্টটা যেটা আমাদের ছিল, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, আমরা অলরেডি থিওরিটা বুঝে আসছি। থিওরিটা আর একটু ডিটেলে বোঝার বাকি ছিল, ওই জায়গাটাতে যাব। এবং ফাইনালি এটা দেখবো যে ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ যেটা আমরা বলছিলাম, এটা ইভেন যদি আমরা মানি টার্ম দিয়ে ক্যালকুলেশন করি, সেখানেও আমরা দেখবো যে দুটা কান্ট্রি গেইন থাকে। স্টিল উই আর ফলোইং দ্য সেম book, that is the International Economics by Dominic Salvatore, and we're in the chapter 2. সো আমরা আরেকটা কেস, আমি একটা অ্যাবসলিউট কেস বুঝাবো যেখানে আমরা দেখবো যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকবে না, তখন আসলে মানে নো কেস অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ রিয়েল লাইফ এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমরা আমাদের কাজটা কি দাঁড়ায় বা আমরা কিভাবে আসলে আহ করে থাকি সেটা নিয়ে আমরা আসলে যাব। আচ্ছা, তো চলে যাই। সেটা হচ্ছে গিয়ে কম্পারেটিভ অ্যাডভান্টেজেস থিওরিটা কি ছিল, যে এটা রিকার্ডো ডেভেলপ করলেন এবং উনি বললেন যে এমন হতে পারে যে দুইটা কান্ট্রির মধ্যে মিউচুয়ালি বেনিফিশিয়াল ট্রেড হতে পারে, যখন কিনা দেখা যাবে যে একটা কান্ট্রি বোথ অফ দ্য প্রোডাক্ট তৈরি করাতে সে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস পাচ্ছে। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে ইউএসএ এন্ড ইউকে একটা ট্রেড দেখছিলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইউএসএ একটা বড় ইকোনমি, যেটার কিনা হুইট এবং ক্লোথ দুইটা প্রোডাকশনেই অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে। মানে আমি ইউকে এর সাথে কম্পেয়ার করলে দুইটাই সে এট এ টাইম বেশি প্রডিউস করছে। কিন্তু তারপরও দেখা যাবে যে যখন আমরা আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে যাব, দেখা যাবে যে এই দুটা কান্ট্রির মধ্যে হচ্ছে কি ট্রেড হবে। কোন বেসিসে ট্রেড হবে? অ্যাকর্ডিং টু দ্য ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। সো অ্যাকর্ডিং টু দ্য ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যে কান্ট্রি বোথ অফ দ্য প্রোডাক্ট তৈরিতে আপনার হচ্ছে গিয়ে এফিশিয়েন্ট, সে কি করবে? সে করবে হচ্ছে সেখানে একটা চয়েস করবে। চয়েসটা হবে এরকম যে যেই প্রোডাক্টটা সেখানে এখানে এখানে একটা চয়েস মেক করবে। চয়েসটা হবে এরকম যে দুইটা প্রোডাক্টের মধ্যে যেই প্রোডাক্টটা তৈরি করতে তার কম্পারেটিভলি অ্যাডভান্টেজেসটা বেশি, অর্থাৎ দুইটা প্রোডাক্টের মধ্যে যেটা সে কম সময়ে বেশি তৈরি করতে পারবে বা একই সময়ে যেটা বেশি তৈরি করতে পারবে, সে আসলে সেটা প্রোডাকশনে যাবে। যেমন দেখা গেল যে ইউএস এর জন্য হুইট এবং ক্লোথের মধ্যে দুইটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে হুইট প্রোডাকশনটা তার জন্য বেনিফিশিয়াল, বিকজ 1 আওয়ারে সে আইদার 6টা হুইট তৈরি করবে অথবা 6 ইউনিটস 4 ইউনিটস ক্লোথ তৈরি করতে পারবে। তো হুইচ মিনস ইউএসএ হ্যাজ অ্যাবসোলুট অ্যাডভান্টেজ, মানে দুইটার মধ্যে একটাতে অ্যাডভান্টেজ আছে, অ্যাবসোলুট অ্যাডভান্টেজ ইন প্রডিউসিং হুইট, বাট অ্যাবসোলুট ডিসঅ্যাডভান্টেজ ইন প্রডিউসিং ক্লোথ। সো এই যে মোস্ট মানে যে দুটা কান্ট্রি, একটা হচ্ছে কি আমার বললাম যে বেশি আমি যেটাকে বলছিলাম যে একটা কান্ট্রি বেশি এফিশিয়েন্ট আর একটা হচ্ছে লেস এফিশিয়েন্ট। তো এফিশিয়েন্ট এন্ড লেস এফিশিয়েন্ট এরকম দুটা কান্ট্রির মধ্যে যখন আমি ট্রেডে যাব, যিনি এফিশিয়েন্ট আমার কান্ট্রি, উনি কি করবে? উনি হচ্ছে গিয়ে যে প্রোডাক্টটা তৈরি করতে তার অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে, ও সেটা তৈরি করবে। তো এখান থেকে আমি আহ দেখলাম যে আপনার হচ্ছে গিয়ে ইউএসএ আপনার 6 ইউনিটস অফ হুইট তৈরি করতে পারছে অথবা 4 ইউনিটস অফ ক্লথ তৈরি করতে পারছে। সো 6 ইউনিটস অফ হুইটে হচ্ছে গিয়ে তার জন্য বেটার। তো সেটা হচ্ছে গিয়ে সে সেটা প্রোডাকশনে যাবে। সেটা প্রোডাকশনে যায় কি হবে? সে ডেফিনেটলি হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে আমরা আগে থেকে যেটা জেনে আসতেছি যে যখন আমি বারবার প্রোডাকশনে যেতে থাকবো, আমি হচ্ছে গিয়ে স্পেশালাইজড হয়ে যাবে। তো সে ডেফিনেটলি স্পেশালাইজড হয়ে যাবে।
স্পেশালাইজড হয়ে যাবে এবং স্পেশালাইজড হয়ে সে এক্সচেঞ্জ করবে কোনটা, যেই প্রোডাক্টটাতে তার লেস মানে মিউচুয়ালি ডিসঅ্যাডভান্টেজেস আছে। যেমন হচ্ছে কি এখানে তার ডিসঅ্যাডভান্টেজেস ছিল হচ্ছে কি ক্লথ প্রোডাকশনে, সো ইউএসএ এখানে ক্লথ প্রোডাকশনে চলে যাবে, ইউএসএ হুইট প্রোডাকশনে যাবে এবং অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস যেটা ছিল ক্লথ প্রোডাকশনে, ওই হুইটের এগেনস্টে সে হচ্ছে কি ক্লথটাকে এক্সচেঞ্জ করে নিবে, মানে ট্রেড করে নিবে আপনার ইউকের সাথে। যেহেতু এখানে আমাদের কোনো মানি টার্ম আমাদের এখানে আসে নাই, মানি সিস্টেম নিয়ে আমরা কথা বলি নাই, তো এইভাবে আমরা এখানে কিন্তু প্রোডাকশনটা করতে থাকবো। এবার আসি ইউকের ক্ষেত্রে। ইউকে যেটা হলো যে ইউকে দেখা গেল যে ইউকে এখানে হচ্ছে একটা ছোট ইকোনমি আমরা ধরে নিচ্ছি, ইট হ্যাজ লেস মানে গ্রোথ অফ দ্য প্রোডাকশনে ওর আসলে এফিসিয়েন্সি নাই। অর্থাৎ আমি এট এ টাইম যদি চিন্তা করি, ইউএসএ তৈরি করছে 6টা হুইট, সেখানে ইউকে মাত্র একটা হুইট প্রডিউস করছে, বা ইউএসএ হচ্ছে 4টা ক্লোথ তৈরি করছে, ইউকে মাত্র হচ্ছে কি 2টা ক্লোথ তৈরি করছে। সো ইন প্রডিউসিং বোথ অফ দ্য প্রোডাক্ট ইট হ্যাজ লেস এফিশিয়েন্ট। সো এই কেসে আসলে ঘটনাটা কি হবে, এই কেসে আমরা যেটা করব, মানে আমরা যেটা করতে পারি অ্যাকচুয়ালি, মানে ইউকে যেটা করবে সেটা হচ্ছে ইউএস এর সাথে একটা নেগোসিয়েশনে আসবে। এটাকে আমরা যেটাকে বলা যায় আমরা একটা নেগোসিয়েশন করব। এই নেগোসিয়েশনের আন্ডারে ইউএসএ যেটা বলবে ইউকে অ্যাকচুয়ালি সেটা মেনে নিবে, এরকম একটা বিষয় এই ধরনের একটা নেগোসিয়েশনে আসে। তো নেগোসিয়েশনে আসবো এবং নেগোসিয়েশনে আসার মাধ্যমে যেটা হবে যে ইউএসএ দেখলো যেহেতু আমি স্কিলড হয়ে যাচ্ছে হুইট প্রোডাকশনে, আমি জাস্ট ক্লোথটাকে ওর সাথে এক্সচেঞ্জ করি, সো ও ওকে ক্লোথ প্রোডাকশনের জন্য বলবে যে তুমি ক্লোথ প্রোডাকশন করো এবং আমার সাথে হুইটের সাথে এটার এক্সচেঞ্জ করবা। এবং এখানে যেটা আরো একটা বড় বিষয় দাঁড়াবে সেটা হলো গিয়ে যে ইউএসএ এখানে টার্মস অফ ট্রেডটা ডিফাইন করে দেবে। আমরা যে যে টার্মস অফ ট্রেড দেখেছি লাস্ট ক্লাসে, আমরা যখন অ্যাবসলিউট অ্যাডভান্টেজ করছিলাম, আমরা দেখেছিলাম যে 6 ইউনিট অফ ওয়েটস ইজ ইকুয়াল টু 6 ইউনিটস অফ ক্লোথ, আমাদের এরকম টার্মস অফ ট্রেড ছিল। তো এখানে এরকম টার্মস অফ ট্রেডটা হচ্ছে কি উনি ডিসাইড করে দিবে যে আমি কতটুকুতে যাব। তো এইভাবে হচ্ছে কি এখানে আমাদের ট্রেডটা হবে এবং ট্রেড এখানে ট্রেডটা হবে এবং দেখা যাবে যে এই মিউচুয়ালি বোথ পার্টি হচ্ছে এখানে বেনিফিটেড, অর্থাৎ একটা উইন উইন সিচুয়েশনে আসবো। তো তাহলে কি বলছে দেখি, আবারও চলে যাই। According to the law of comparative advantage, even if one nation is less efficient than the another nation in production of both of the commodities, মানে দুইটা তৈরিতে আমি more efficient, there is still a basis for mutual beneficial trade. Okay, so কি বললো, the first nation should specialize in the production and export the commodity in which it has absolute disadvantages, the smaller মানে in which it has absolute advantages, or এটাকে আমরা বলি যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, মানে দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পারেটিভলি কোনটা আমার জন্য বেটার, সো যেটা বেটার আমি সেটা তৈরি করব। and import the commodity মানে আমি পারচেজ করে নিয়ে আসবো in which it has absolute disadvantages is greater, that means it has comparative disadvantages. সো আমি কি করছি, আমি ইউএস এর কথা যদি চিন্তা করি তাহলে যেটা আমি যেহেতু এফিশিয়েন্ট একটা ইকোনমি, সো আমি আমার দুইটা প্রোডাক্টের মধ্যে যেটাতে আমার মোর এফিশিয়েন্ট আমি সেটা তৈরি করবো এবং ওইটার এগেনস্টে আমি এক্সচেঞ্জ করবো যেটাতে আই হ্যাভ লেস যেটাকে বলা যায় যে বেনিফিট এরকম। আচ্ছা, তারপরে যেটা হলো যে আমরা সেটা করবো, তাহলে ইউএসএ হচ্ছে কি হুইট প্রোডাকশনে যাবে এবং হুইটের এগেনস্টে ক্লোথ আপনার এক্সচেঞ্জ করবে এবং ইউকে এর হাতে তো কোনো অপশন নাই। সো ইউকে কি করবে, ইউকে হচ্ছে গিয়ে ইউএস এর সাথে ইউএস এর কথা শুনে সে হচ্ছে ক্লোথ প্রোডাকশনে যাবে এবং ক্লোথের এগেনস্টে সে হচ্ছে গিয়ে আপনার হুইটটা পাবে। এখন আমাদের কথা হচ্ছে কি আমরা তো কথা বলেই ফেললাম, এখন আমরা এখানে দেখতে হবে যে ইজ দেয়ার এনি গেইনস ফ্রম ট্রেড অর নট। তার আগে একই আমাদের যে অ্যাজাম্পশনটা ছিল সেখানে আসি। এখানে আমরা টু নেশন টু কমোডিটি নিয়েই কাজ করব। এখানে আমরা হচ্ছে কি ট্রান্সপোর্টেশন কস্টটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, আমরা লেবার কস্টটাকে টাইম ফ্রেম হিসেবে ধরে নিচ্ছি, যে টাইম ফ্রেমের মধ্যে যেটা হচ্ছে এখান থেকে আমরা আসলে লেবার কস্ট পাচ্ছি, এটাকে আমরা ডিফিকাল্ট ওয়েতে নিচ্ছি না, এভাবে হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন গুলো আসবে। সেক্ষেত্রে আমাদের ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেসটা প্রুফ করতে সুবিধা হয়। তো এগেন আমরা ধরে নিলাম যে টার্মস অফ ট্রেডটা এখানে কত ধরেছে দেখিনি, দাঁড়ান। আচ্ছা, আগের মতোই টার্মস অফ ট্রেড রেখেছে। সো আমরা আগের মানে এক্সচেঞ্জ রেটটা আগের মতোই রেখেছে। সো আমরা আগের মতোই ধরে নিলাম যে ইউএসএ বললো যে 6 ইউনিটস অফ
ইউএসএ আচ্ছা, প্রশ্ন হতে পারে ম্যাডাম ইউএসএ কেন বলে দিচ্ছে, কারণ ইউএসএ যেহেতু এখানে ডোমিনেটিং কান্ট্রি, ওর কথাটা আমরা এখানে মানতে বাধ্য। অনেকটা হচ্ছে এরকম ভাবে। আচ্ছা, আমরা একটু ওখানে বসে ওইখানে উপরে টেবিলটা দেখতে দেখতে এটা করি। তো এখানে যেহেতু ইউএসএ ডোমিনেটিং কান্ট্রি, আমরা হচ্ছে গিয়ে ওর কথা শুনতে বাধ্য। বিষয়টা অনেকটা এরকম। তো আমরা এখানে চাইলেও আমাদের হচ্ছে গিয়ে আমার যে ওপিনিয়ন সেটা আমি এখানে আসলে দিতে পারবো না। তো ওনার ওপিনিয়ন ওয়াইজে আমাকে কাজ করতে হবে। যেন আমি বলছিলাম যে বাংলাদেশ যখন আরএনবি সেক্টর প্রথম যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউএস এর ওপিনিয়নটাকে মেনে নিয়েছিলাম। এরকম ইউএসএ যেভাবে চেয়েছে, যে প্রোডাক্ট চেয়েছে, আমি আমি সেই প্রোডাকশনে গিয়েছি, কারণ তখন আমাদের এই যে ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস কাজ করেছে। তো তাহলে আমরা যেটা দেখলাম, এক্সচেঞ্জ রেটটা হচ্ছে 6 ইউনিটস অফ হুইট ইজ ইনস্টেড অফ 6 ইউনিটস অফ ক্লোথ। সো এখন ফার্স্টে দেখি যে হোয়াটস দ্য গেইন ফর ইউএসএ। সো ইউএস এর গেইনটা যখন আমরা দেখতে যাচ্ছি, ইউএস এর গেইনসটা যখন আমরা আসছি, তো সেখানে দেখা যাচ্ছে যে ইউএসএ কি করলো, ইউএসএ 6 ইউনিটস হুইট তৈরি করলো, সেটার এগেইনস্টে আমাকে 6 ইউনিটস ক্লোথ আমি পেয়ে গেলাম। তাহলে ইউএসএ 6 ইউনিটস ক্লোথ তৈরি করলো, পেলো, মানে ইন দা মিন টাইম ইউএসএ তৈরি করতে পারতো কতটুকু ক্লোথ শফিক, কতটুকু? 4 ইউনিটস ফোর ক্লোথ তৈরি করতো। তাহলে তার গেইন কতটুকু হলো? 2 ইউনিটস অফ ক্লোথ। আমি যদি এটাকে টাইম ফ্রেম হিসাবে নেই, তাহলে হাফ এন আওয়ার আমার এখনো সেভ হচ্ছে, তাই না? মানে আমি 4 ইউনিট ক্লথ জি ম্যাম। তৈরি করি 1 ঘন্টায়, তাহলে 2 ইউনিট ক্লথ তৈরি করবো, যেটা আমি গেইন করছি ট্রেড থেকে। 2 ইউনিট ক্লথ তৈরি করবো, মানে তাহলে আমার অতিরিক্ত পেলাম হচ্ছে 2 ইউনিট। এইটুকু আমি তৈরি করবো কতটুকু? হাফ এন আওয়ারে। তাহলে আমার যদি হাফ এন আওয়ার সেভ হয়, এই টাইমটা তো আমি আমার যেটা স্কিল, আমি যে প্রোডাক্টটা স্পেশালাইজড হচ্ছে সেটা তৈরিতে ইউজ করবো, তার মানে হুইট প্রোডাকশনে ইউজ করবো। তাহলে অলরেডি আমি 6 ইউনিটস অফ হুইট তৈরি করছিলাম, তার সাথে টাইম সেভ হিসাবে আমি আরো 3 ইউনিটস অফ হুইট আমি ওই হাফ এন আওয়ারে হিসাবে আমি বললাম তৈরি করতে পারলাম। তাহলে আমার টোটাল প্রোডাকশনটা কত দাঁড়ালো? 9 ইউনিটস অফ হুইট। আমি টোটাল 9 ইউনিটস অফ হুইট তৈরি করে ফেললাম। এবার দেখি হোয়াটস দা গেইন ফর ইউকে। সো ইউকে এর গেইনটা দেখি। সো ইউকের গেইনটা যখন দেখতে গেলাম, আগের বার আমরা দেখেছিলাম যে ইউকের গেইনটা অনেক বেশি ছিল। এখন দেখি যে এবার কি দাঁড়াচ্ছে। সো ইউকে ট্রেড করছে কি, যে ইউকে হচ্ছে গিয়ে 6 ইউনিটস অফ ক্লোথ দিয়ে ও পেয়ে যাচ্ছে হচ্ছে কি 6 ইউনিটস অফ হুইট। এখন একটু আসি, আমি বলেছিলাম যে আমরা ক্যালকুলেশনটা করব হচ্ছে টাইম ফ্রেম ধরে। তো টাইম ফ্রেম ধরে করা যায়, অথবা হচ্ছে গিয়ে ওর কি প্রোডাকশন ছিল সেটা হিসাব করে করা যায়। তো আগে টাইম ফ্রেম ধরে করি। আমি কিন্তু এখানে দুইটাই দেখিয়েছি, প্রোডাকশন দিয়ে দেখিয়েছি, পরে কিন্তু টাইম ফ্রেম দিয়ে দেখিয়েছি। তো আগে প্রোডাকশন দিয়ে দেখি। তো প্রোডাকশন দিয়ে দেখা যাচ্ছে যে ইউকে পেলো কয়টা? 6 ইউনিটস অফ হুইট। হ্যাঁ, ক্লোথ তো 6টা দিয়ে দিচ্ছে। এই টাইমে ওদের তৈরি করতো মাত্র 1 ইউনিট অফ হুইট। তাহলে ওর মানে গেইন কতটুকু? 5 ইউনিটস অফ হুইট। আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তো তেমন কিছুই না। আচ্ছা, 5 ইউনিটস অফ হুইট ওনার হচ্ছে গেইন, কিন্তু দেখেন তো পার ইউনিট অফ হুইট তৈরি করতে সময় লাগছিল 1 আওয়ার। তাহলে 5 ইউনিটস অফ হুইট তৈরি করতে সময় লাগতো হচ্ছে 5 আওয়ার্স, ইজন্ট ইট? তাহলে জি 5 ম্যাম। আওয়ার্স ওর হচ্ছে সেভ হয়ে গেল। তাহলে 5 আওয়ার্স যদি আমার সেভ হয়, তাহলে সেই সময় আমি কতটুকু ক্লথ তৈরি করতে পারবো? তাহলে 5 আওয়ার্স, আমি পার আওয়ারে যদি 2 ইউনিটস ক্লথ তৈরি করতে পারি, তাহলে 5 আওয়ার্সে 2 টাইমস 5 10 ইজ মিনিট। ইকুয়াল টু 10 ইউনিটস অফ ক্লথ আমি তৈরি করতে পারবো। সো ওভারঅল দেখেন তো কে গেইনার। মানে এতক্ষণ বলছিলাম যে স্মল কান্ট্রি ইউএসএ, সরি ইউকে স্মল কান্ট্রি, ইউএস এর সাথে ট্রেডে যে গেইনটা আছে, কিন্তু সব মিলাই কি আমার মনে হচ্ছে না যে এখানে যখনই আবার আমরা হচ্ছে গিয়ে কম্পারেটিভ অ্যাডভান্টেজেস মিলিয়ে ট্রেডে আসছে, তখনও আমার কি ইউকে আবার গেইনার হয়ে যাচ্ছে না? দেখেন, তার কিন্তু জি পজিটিভ ম্যাম। চলে আসছে। আচ্ছা, তো এইভাবে দেখা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস, এখানেও যে কান্ট্রির আসলে ট্রেড করার কথা নেই, এই থিওরিটার মজাটাই যে একটা কান্ট্রি যা ট্রেডই করার কথা না, কারণ তার মানে অবস্থাই ছিল না, সেখানে সে হচ্ছে গিয়ে আপনার সেখানে সে এই মিউচুয়াল বেনিফিশিয়াল ট্রেডে আসলো, এবং সেই মিউচুয়াল বেনিফিশিয়াল ট্রেড থেকে
সে গেইনও করলো এবং হচ্ছে গিয়ে একটা বেটার পজিশনে চলে আসতে পারলো। এটাই হচ্ছে গিয়ে ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এর মজা, যে আমি এখানে ট্রেড করার কথা ছিল না, সেখানে আমি ট্রেড করতে পারবো। এটা আর এবার এখন বাস্তব উদাহরণ আছে, বাংলাদেশের এক্সাম্পল আমি এখানে দিতে পছন্দ করি। একটা সময় ছিল বাংলাদেশে, আপনি যদি একটু স্টাডি করেন দেখবেন যে 1980s এর দিকে বাংলাদেশে কিন্তু আপনার আমাদের যে গার্মেন্ট সেক্টর তো বলে তেমন কিছু ছিলই না। ইভেন আমাদের হচ্ছে ব্যাংকিং সেক্টরও এত ডেভেলপ ছিল, ব্যাংকিং সেক্টর আনার রিজনটা বলবো একটু কিছুক্ষণের মধ্যেই। এগুলো এত ডেভেলপ ছিল না। তো তখন যদি খেয়াল করে দেখতেন তাহলে দেখতেন তখন আমাদের এক্সপোর্ট আইটেমটা বলতে গেলে আমরা যেটা দেশের বাইরে সেল করছি, এক্সপোর্ট আইটেম ওয়াজ লাইক এগ্রি প্রোডাক্ট। এবং এগ্রি প্রোডাক্ট কি একদম সরাসরি যে এগ্রি প্রোডাক্ট, লাইক আমি হয়তো আহ, আপনার ইয়া সেন্ড করতে, মানে ওটাকে কি বলে, আমি ধরেন একদম হুইটি একদম পাঠিয়ে দিচ্ছি, এটাকে যে প্রসেস করে কোনো ফুড প্রডিউস করে পাঠাচ্ছি এরকম না, মানে একদম যে এগ্রি প্রোডাক্ট ছিল এইভাবে আমরা এগুলোকে হচ্ছে সেল করছিলাম। এটাই ছিল আমাদের মেইন মানে এগ্রিকালচার প্রোডাক্ট। এবং আমরা ছোটবেলায় পড়ে আসি আমাদের প্রধান অর্থকরী ফসল কি, আপনার হচ্ছে পাট, তাই না? এটা জি পড়িয়েছে না? ম্যাম। অর্থকরী ফসল হচ্ছে পাট, মানে পাট থেকে আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি। এখন কিন্তু আর সেটা নাই। জি ম্যাম, এখন পোশাক শিল্পে। এখন হচ্ছে বসে মানে আরএমজি তে। এবং মজার বিষয় হচ্ছে সেকেন্ড হচ্ছে গিয়ে ফুড, কিন্তু সেটা হচ্ছে গিয়ে প্রসেস ফুড, আপনার শ্রিম। আপনি জানেন কিনা জানি না, শ্রিম, শ্রিম থেকে মানে আমাদের দেশে মাছ প্রচুর দেশের বাইরে এখন রপ্তানি হয়। মাছের মধ্যে যে শ্রিমটা খুব বেশি রপ্তানি হয়, এই জন্য ওটার নাম নিলাম। তো এখান থেকে হচ্ছে কি আমরা এখন আসছি, সো যেটা একটা সময়ের আমাদের মেইন যেটা আর্নিং একটা থিং ছিল, সেটা এখন আর নাই। তো যেটা বলছিলাম, তো এই সময় যেটা হলো যে বাংলাদেশের আসলে ট্রেড করার জায়গা ছিল না। সত্যি কথা বলতে বাংলাদেশের ইকোনমি অতটা স্ট্রং ছিল না, বা এই টেকনোলজি গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না যে আমরা ট্রেড করব। তখন যেটা হলো যে ইউকের সমস্যাটা দাঁড়ালো যেই জায়গাতে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে ইউকে বড় ইকোনমি, সো ওদের লেবার কস্টিং অনেক হাই, অর্থাৎ পার আওয়ার হিসেবে যদি আমরা লেবার প্রোডাকশনে যাই, এটার যে কস্টিংটা হয় এটা ইটস রিয়েলি হিউজ। ওদের দেখা যাচ্ছে পার আওয়ারেই, সাপোজ ধরে নিচ্ছে আমি, ওদের পার আওয়ারে ওদের পে করতে হয় $2, বাংলাদেশি টাকায় যেটা কিনা ধরেন 150 টাকা। আর সেখানে বাংলাদেশে $2 স্পেন্ড করলে আমি সারাদিনের জন্য কাজ করাতে পারবো এরকমও মানুষ পাবো, পাবো না? জি ম্যাম। শুনতে খুব কষ্ট লাগে, বাট ইটস ট্রু, আমাদের দেশের লেবার এতই চিপ। তো বাংলাদেশে আমি সারাদিন কাজ করাতে পারবো এরকম মানুষ পাবো। তো তখন ইউএসএ দেখলো যে বাংলাদেশ থেকে যদি সে প্রোডাক্টটা তৈরি করে নিয়ে এসে সে এখানে সেল করে, তাহলে এটা ওর জন্য বেনিফিটেড হয়। কারণ সেক্ষেত্রে তো তাকে মানে এই যে এত এক্সপেন্সিভ যে লেবার গুলো সেগুলো তাকে ইউজ করতে হচ্ছে না, সে বরঞ্চ একটা বেশ চিপ একটা লেবার এখানে সে পেয়ে যাচ্ছে। তো এই থিঙ্কিং থেকে ইউএসএ কিন্তু বাংলাদেশে আসলো। আচ্ছা, এই থিঙ্কিং থেকে যখন ইউএসএ বাংলাদেশে আসলো, তখন হচ্ছে গিয়ে সে প্রথমে যেটা করলো যে তাহলে তো এখানে তো এক্সচেঞ্জ পলিসি লাগবে। এখন বাংলাদেশের তখন চিপ লেবার আছে, বাট আমাদের ক্যাপিটাল খুব এক্সপেন্সিভ, মানে যেটাকে ইনভেস্টমেন্ট বলা যেতে পারে, বা মেশিনারিজ আইটেম বা টেকনোলজি, এগুলো হচ্ছে ক্যাপিটালের মধ্যে পড়ে। তো ক্যাপিটাল হচ্ছে আমাদের দেশে খুবই এক্সপেন্সিভ, আমাদের বলতে গেলে ক্যাপিটাল নাই, এরকমই অবস্থা। সো আমরা টেকনোলজি সম্পর্কে আসলে ওইভাবে জানি না, তো আমাদের এই জায়গাটাতে তখন ডেভেলপ করার একটা জায়গা আসলো। তো আমরা চিন্তা করলাম তাহলে আমাদের যেটা নাই সেটা আমরা ইউএস এর কাছ থেকে নিব, আর ইউএসএ যেটা নাই সেটা আমরা ইউএসএ মানে যেটাতে ইউএস এর বেশি স্পেন্ড করতে হচ্ছে সেটা ইউএসএ আমাদের কাছ থেকে নিবে। এরকম একটা মানে একটা তো এগ্রিমেন্টে আসতে, তো সেই এগ্রিমেন্টে আমরা হচ্ছে গিয়ে এভাবে আসলাম। তো এইভাবে হচ্ছে গিয়ে যখন এগ্রিমেন্টে আমরা আসলাম, তখন সেক্ষেত্রে দেখা গেল যে বাংলাদেশের, এবার আসি বাংলাদেশের ডেভেলপমেন্টটা কিভাবে হলো। বাংলাদেশের লেবার কিন্তু খুবই স্কিল, মানে বাংলাদেশের লেবার স্কিল বলার থেকে বলা উচিত আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা অনেক বেশি। লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা হচ্ছে গিয়ে ওয়ার্কিং এজ পপুলেশন হচ্ছে 16 to 65। একটা দেশে 16 থেকে 65 বছরের মধ্যে যত মানুষ থাকে তাদেরকে আমরা ওয়ার্কিং এজ পপুলেশন বলি। এর মধ্যে কাজ করার ইচ্ছাটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, আপনার উইলিংনেস থাকলে আপনি কাজ করবেন, উইলিংনেস না থাকলে কাজ করবেন না, আপনাকে কেউ জোর করতে পারবে না এই ক্ষেত্রে।
বিষয়টা অনেকটা এইভাবে যায়। তো ওয়ার্কিং এজ পপুলেশনটা হচ্ছে গিয়ে আমাদের দেশে আপনার ওয়ার্কিং এজ পপুলেশনটা অনেক মানে বলা যেতে পারে যে সেটার অনুযায়ী আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিওটা অনেক বেশি। তো প্রচুর লেবার এখানে হচ্ছে গিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, এবং মানে আমাদের দেশে যেহেতু জব সিকিউরিটি না, মানে আমাদের দেশে আসলে ইয়াটা নাই, এটাকে বলা যায় যে আপনার মানে সোশ্যাল সিকিউরিটি যেটা, এটা আমাদের দেশে যেহেতু নাই, সো আমরা মানে কিছু আমরা কাজ করতে কিন্তু উদ্বুদ্ধ হই, আমরা কাজ করতে চাই, এরকম হচ্ছে বিষয়। যেহেতু আমার সিকিউরিটি নাই, শেষ বয়সে আমার কি হবে, এই বিষয়টা কিন্তু আমার থিঙ্কিং এ সবসময় থাকে। সো সেখান থেকে দেখা গেল যে বাংলাদেশের মানুষজনের, যেহেতু ওই যে বলছি যে কাজ করার ইচ্ছাটা খুব বেশি, তো বাংলাদেশের মানুষজনের কিন্তু দেখা গেল যে এই যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও বেশি থাকার কারণে দেখা গেল যে গার্মেন্টস সেক্টর, যেখানে আমার বেশি লেবার লাগবে, সেই সেক্টরটা খুব দ্রুত এক্সপান্ড করতে শুরু করলো। এই সেক্টরটা যখন এক্সপান্ড করতে শুরু করলো, তখন হচ্ছে গিয়ে আপনার এই সেক্টরটা যখন এক্সপান্ড করতে শুরু করলো, তখন হচ্ছে গিয়ে আপনার এর সাথে সাথে আমাদের যদি ব্যাংকিং সেক্টরের এরিয়াটা দেখেন, দেখবেন যে এই টাইমে ব্যাংকিং সেক্টরের এক্সপান্ড শুরু হলো। কারণ আপনি ইন্টার্ন করছেন একটা গার্মেন্টস এ, এটুকু তো এখন নিশ্চয়ই নোটিস করেন যে ওদের ওই যে ওটাকে যে কি বলে, এলসি খুলতে হয়, তাই না? মানে জি ম্যাম। অর্ডার গুলো কি সবগুলোকে ওরা নিজেরা প্রসেস করতে পারে, এরকম বিষয় আছে? না। অর্ডার গুলো কিন্তু ওরা প্রসেস করতে পারে না, এই বিষয়গুলোই নাই। তো অর্ডার গুলো ওরা কিন্তু মানে ওই এলসি খুলে ব্যাংকের মাধ্যমে, ওটার মাধ্যমে অর্ডার গুলো মানে টাকা লেনদেন পুরো জিনিসটা হচ্ছে ওটার মাধ্যমে করে আসে। তো এইভাবে ব্যাংক মানে আমার যেটা হলো যে আপনার হচ্ছে গিয়ে ইয়ার সংখ্যা বাড়তে লাগলো, আপনার মানে গার্মেন্টস এর সংখ্যা বাড়তে লাগলো, এবং দেখা গেল যে যে গার্মেন্টস গুলোর সাথে সাথে আপনার হচ্ছে গিয়ে ইয়াও বাড়তে শুরু করলো, যেটাকে বলা যায় যে প্রচুর অর্ডার আসতে শুরু করলো আমাদের। তো অর্ডার যখন আমাদের আসতে শুরু করলো, তাহলে তো আমরা ডেফিনেটলি সেগুলা হচ্ছে প্রসেস করব, মানে সেটা আমার হচ্ছে গিয়ে তার জন্য আমার ব্যাংকিং সেক্টরের হেল্প লাগা দরকার শুরু হলো। সো আমাদের ব্যাংকিং সেক্টরটাও কিন্তু ইন দ্য মিন টাইম ডেভেলপ হতে শুরু করলো। তো ওভারঅল এখন আপনি একটু হিসেব করে দেখেন, আমাদের একটা বড় সার্ভিস সেক্টর আছে, আমাদের একটা ডেভেলপ ব্যাংকিং সেক্টর আছে, যদি কোনো কারণে গার্মেন্টস সেক্টরটা কোলাপস করে, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটাকে ধরে রাখা সম্ভব হবে না। এবং এই পুরো গার্মেন্টস সেক্টরটা কিন্তু স্ট্রংলি টিকে আছে কিভাবে, এই থিওরিটার উপরে, কম্পারেটিভ অ্যাডভান্টেজেস। এখন আপনি বলবেন যে ম্যাডাম বাংলাদেশি ইউএস এর থেকে বেশি গেইনার হয়ে গেছে। আমি বলবো ইন সাম কেসেস ইয়েস। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে দেখেন, ইয়া ট্রু, আমরা ইউএসএ থেকে মানে দেখা যাচ্ছে যে আমি যে প্রোডাক্ট সেল করছি এটা খুব কম দামে ইউএসএ কিনে নিয়ে যাচ্ছে, দিচ্ছে। কিন্তু আমি যদি আর একটু চিন্তা করি, এই যে আমার যে র্যাপিড ডেভেলপমেন্ট আমি আমার কান্ট্রিতে দেখতে পাচ্ছি, এটা পসিবল হতো না যদি আমি এই ট্রেডটাতে না আসতাম। আমি একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট দেখছি আমার দেশে এখন, প্রচুর মানে রোডস এন্ড হাইওয়ে হচ্ছে আমার দেশে। এখন যেহেতু আমাদের ইনকাম বাড়ছে, ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে আমাদের কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমরা এখন ঘুরতে যাই, আমরা এখন রেস্টুরেন্টে খেতে যাই, এগুলো কিন্তু পজিটিভ। আমি চেঞ্জ বলতে পারি যে আমাদের কনজাম্পশন প্যাটার্নে একটা পজিটিভ চেঞ্জেস আসছে। এগুলো হওয়ার পিছনে রিজনটা হচ্ছে কি যে আমরা ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকে যাচ্ছি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসার রিজন হচ্ছে আমাদের হাতে টাকা আছে। তো এই যে এই জিনিসগুলো পসিবল হতো না যদি আমরা এই ট্রেড গুলোতে যেতাম, ওই আগের মতো যদি ট্রেডিশনাল সোসাইটির মতোই থাকতাম, যে জাস্ট হচ্ছে গিয়ে আপনার আর্ন করছি, কোন রকমে আর্ন করছি, আর হচ্ছে গিয়ে মানে এগ্রিকালচার প্রোডাক্ট, কৃষি ভিত্তিক বাংলাদেশ যেটা বলতো, যে কৃষি ভিত্তিক বাংলাদেশ, কৃষির সাথে আমাদের রুটটা রিলেটেড, ওইভাবে যদি আমরা থাকতাম, তাহলে এই যে আমি যে অ্যাডভান্সমেন্টের কথাটা বললাম, এগুলো আমাদের জন্য পসিবল হতো না। তো ইউএসএ তো আসলে গেইন করার জায়গা তেমন ছিল না, ইউএসএ শুধু চিপ লেবার লাগতো, সেই চিপ লেবার দিয়ে সে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যাবে, এরকম ইউএস এর টার্গেট যেটা ছিল। কিন্তু দেখেন বাংলাদেশের পজিটিভটা কি হলো, বাংলাদেশের পজিটিভ সাইড যেটা হলো যে বাংলাদেশ কিন্তু ইন দ্য মিন টাইম বেশ ভালো একটা পজিশনে চলে আসতে পারলো, এই আপনার এই যেটাকে বলা যায় যে এইভাবে ট্রেডটা করে।
তো এটাই হচ্ছে কি আমরা আসলে বলতে পারি যে দেখা যায় যে এইখানেও যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা স্মল কান্ট্রি যে কিনা হচ্ছে গিয়ে আপনার ট্রেড করারই কথা না, সে এখানে একটা পজিশনে চলে যাচ্ছে। সেম জিনিসটা কিন্তু রিয়েল লাইফে হতে পারে। এটার একদম বাস্তব উদাহরণ হচ্ছে গিয়ে বাংলাদেশ। তো বাংলাদেশের ট্রেডটা যদি আমরা ভালোভাবে দেখি বিভিন্ন কান্ট্রির সাথে, স্পেশালি উইথ ডেভেলপ কান্ট্রিজ, তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলোর প্রমাণ আরো ভালোভাবে পাবো। ওকে, সো এরপরে আমরা আসলে যেটা নিয়ে স্টাডি করব, একটু টাকার টার্ম, মানি টার্ম দিয়ে আমরা দেখব যে আসলে মানি টার্ম দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি সেখানে আসলে কম্পারেটিভ অ্যাডভান্টেজেস অ্যাপ্লিকেবল হয় কিনা। ইয়েস, আমি যদি মানি টার্ম দিয়েও চিন্তা করি, যেমন একদম শর্টকাটে দেখাই, এই যে কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এন্ড মানি, আমি এই পার্টটাতে আছি। তো এখানেও যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউকে ইউএসএ দুটো কান্ট্রি। তো এখানেও দেখা যাবে যে এখানে এক্সচেঞ্জ রেটটাও মেনশন করে দিয়েছে। তো দেখা গেল যে আমি যদি ইউকে এর কথা বলি, ইউকে আপনার হুইটের এগেনস্টে হচ্ছে গিয়ে আপনার এটাকে যেটা বলে যে ইয়া নিচ্ছে, ক্লোথ নিচ্ছে। তো এক্সচেঞ্জ রেটটা ওয়াইজ এখানে ইয়াটা দেওয়া। তো দেখা যাচ্ছে যে আমি যদি মানে আমি টাকার টার্মেও যদি হিসেব করি, ওই জাস্ট ওখানে যে ইউনিট গুলো এসেছে ওখানে যদি জাস্ট মানি টার্মটা তাতে কনভার্ট করে, সেখানেও দেখবেন যে আমার কিন্তু এখানে গেইন থাকে। কিন্তু আমরা সাধারণত যখন এই ইয়াগুলো যাই, যে কোনো একটা কমোডিটি ধরে করি, তো সেক্ষেত্রে আমরা সাধারণত প্রোডাক্ট দিয়ে হিসাব করি, প্রাইসিংটা দিয়ে হিসাব করি না, কারণ এখানে তাহলে এক্সচেঞ্জ রেটের বিষয়টা চলে আসবে, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ফিক্সড এক্সচেঞ্জ রেট, এই জিনিসগুলো চলে আসবে। সো দ্যাট উইল বি ডিফিকাল্ট ফর আস টু কন্টিনিউ, এরকম একটা বিষয় থাকবে। আচ্ছা, এইটা আমি কোশ্চেন করব না, এটা আমার আমি এটা পড়াই সাধারণত, আমার কোশ্চেন করার ইচ্ছা এখান থেকে ছিল, কিন্তু যেহেতু আমি শেষ করি নাই, এটা করব না। জাস্ট আমি একটু আইডিয়া দিই, যাতে পরবর্তীতে আমরা যখন পরে চ্যাপ্টার গুলোতে যাব এইখান থেকে আমাদের ইজিলি আমরা একটু স্টাডি করতে পারি। এখানে আসলে যেটা হচ্ছে যে অপরচুনিটি কস্টটা কি, এটা একটু বুঝি। অপরচুনিটি কস্ট মিনস হোয়াট ইউ গিভ আপ টু গেট সামথিং। আপনি কোনো কিছু ছেড়ে কোনো কিছু পাওয়ার জন্য যতটুকু স্যাক্রিফাইস করছেন, দ্যাটস ইওর অপরচুনিটি কস্ট। ফর এক্সাম্পল, আপনি এখন আমার ক্লাস করছেন, তো এই ক্লাসটা করার জন্য ধরেন সাপোজ আপনি এখন খুব মজা করে ঘুমাতে পারতেন, তাই না? সো কি হইলো, শফিক মজা করে ঘুমাইতে পারলো না, ঠিক আছে? আবার কালকে পরীক্ষা আছে, একটু তো হলেও পড়তে হবে, অনলাইনেও বা যাই হোক। তো সেই ক্ষেত্রে শফিক ঘুমাতে পারলো না, তাহলে কি হলো, ঘুমানোটাকে আপনি কি করলেন, গিভ আপ করলেন, ছেড়ে দিলেন, ছেড়ে ক্লাস করতে চলে আসেন। তো এই ক্লাস করার অপরচুনিটি কস্ট হচ্ছে গিয়ে ওই ঘুমানো। তো আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি, এই এই প্রত্যেকটা কাজই এই অপরচুনিটি কস্টটা ক্যালকুলেশন করে আমরা করি। আমরা হয়তো ইকোনমিক্স বুঝি না বলে এটা করি না, বাট দেখবেন যে আপনি অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করেই করেন। যখন দেখেন যে এই বিষয়ে আমার অপরচুনিটি কস্ট বেশি, তখন আপনি সেই কাজটা করেন। যদি দেখেন অপরচুনিটি কস্ট নাই, কম, তখন সেটা করেন না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি কালকে আপনার এক্সাম, আজকে রাতে আপনাকে এখন যদি বলে যে সাপোজ আপনাকে যদি এখন বলে আপনি কক্সবাজার চলে যান, এখন ধরেন কালকে যদি ফিজিক্যাল এক্সাম থাকতো আপনার, আপনি কি কক্সবাজার যেতেন? নো ম্যাম। চিন্তা করতেন আমার এক্সাম আগে, আগে পরীক্ষা দিই পরে কক্সবাজার পরে যেত। এই যে আপনি এখানে ভ্যালু হিসেব করলেন, ধরেন আপনি হিসাব করলেন যে এক্সামের ভ্যালু অনেক বেশি, ধরেন এক্সামের জন্য আপনার কাছে ভ্যালু হচ্ছে ধরেন সাপোজ 100 টাকা, আর কক্সবাজার যাওয়ার ভ্যালু হচ্ছে গিয়ে 20 টাকা। তো কোথায় 100 টাকা, কোথায় 20 টাকা, দুইটার মধ্যে ভ্যালু মানে আকাশ পাতাল তফাৎ। তো এই জায়গাগুলোতে তখন আমরা দেখা যেত আমরা কিন্তু ওই 100 টাকাটাই চুজ করতাম, মানে যেটাতে আমি বেশি বেনিফিট পাই। যেমন আমি এখন ধরেন ক্লাস করছেন না, ঘুমাইতে পারে, এখন আপনার হয়তো মনে হতে পারে যে ক্লাসে একটা ইনফরমেশন আছে, এটা জানতে হবে, না হলে তো কালকে এক্সামে লিখতে পারবো, সো হয়তো আপনি সে কারণে ক্লাস করতে আসছেন। তো এই যে এক্সাম ইনফরমেশনটা আমাদের জানতে হবে, এটা জানার জন্য আমি যদি আহ এখন আপনি ঘুমাতেন, ঘুমাইলে তার ইনফরমেশন জানতে পারতেন না, বা এটা হতো না। যেমন আমি আজকে একটা এক্সাম্পল দিই, আমি একদম আজকে মর্নিং এ ঘুমিয়েছিলাম, একদম মর্নিং এ, একদম সকালবেলা। তো আমার কাছে আমার ওই এমফিল এর জন্য আমার কাছে ফোন আসছে, মানে আমি এমফিল করছি তো। তো
আমার তখন কোনোভাবে ঘুম থেকে ওঠার কথা না, বিকজ আমার আজকে 4টা ক্লাস, আপনার ক্লাসটা সহ আজকে আমার 4টা ক্লাস। আমি ক্লাসগুলো মানে নিব, মানে টানা নিব, তো তো আমার একদম ঠান্ডা মাথায় ক্লাস নিতে হবে, নাহলে আমি দেখা যাবে যে পড়াতে পারবো না। একটু ইনফরমেশন শেয়ারেরও তো বিষয় থাকে, নিজেরও প্রিপারেশনের বিষয় থাকে। তো আমি জাস্ট হচ্ছে গিয়ে একটা ক্লাস শেষে ঘুমানো না, মানে জাস্ট এটাকে বলে পাওয়ার ন্যাপ। আমি হচ্ছে এরকম ইয়া হচ্ছে হাফ এন আওয়ার আমি একটা পাওয়ার ন্যাপ নিব। পাওয়ার ন্যাপ নিয়ে নেক্সট তারপরে ব্যাক টু ব্যাক 3টা ক্লাস, এই 3টা ক্লাসে আমি চলে যাব। সো হাফ এন আওয়ার পাওয়ার ন্যাপ নিব। আমি জাস্ট হচ্ছে কি পাওয়ার ন্যাপ নিতে যাবো, এই সময় আমার ফোন ভাইব্রেশনে মানে আসছে, তো ওকে ফাইন। আমি এর আগে কিন্তু আরেকটা কল আসছে, ওটা দেখে আমি ধরি না, এটা কেটে দিয়েছি। ওই ফোন আসলে আমি সাথে সাথে যখনই ঢুকলাম শুনলাম যে আমার ওখানে সমস্যা, আমি সাথে সাথে যে কাজগুলো করালো আমার পাওয়ার ন্যাপের জায়গায় চলে গেল, আমি আমার এই কাজটা করে ফেললাম। ওটা করতে যে আমার কাছে মনে হলো যে আমি কিন্তু এই ঘুমানোর জন্য আমি একটু আগে ওই ফোনটা রিসিভ করি, কারণ ওটা লেস ইম্পর্টেন্ট ফোন, ওটা না ধরলেও হবে। অথচ আমি এখন আমার জন্য এই এই কাজটা করা ইম্পর্টেন্ট বিধায় আমি এটা ক্যালকুলেট চট করে হিসাব করে ফেললাম 10 সেকেন্ডের মধ্যে, যেটা আমার জন্য ইম্পর্টেন্ট, আর ওটা ইম্পর্টেন্ট বিধায় আমি এই কাজটা করলাম। এবং হচ্ছে গিয়ে আমি সেটা সাবমিশনে যাচ্ছি। তো এরকম হচ্ছে গিয়ে বিষয়টা, আমরা সবসময় অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করি। তো আপনার কাছে এই যে যে কারণে বললাম, যেটা আমি পড়াই সবসময়, আপনার কাছে হয়তো মনে হইতে পারে যে ইউএসএ তো বোকা, বোকা ইন এ সেন্স যে এত বড় কান্ট্রি এই ইউকে এর সাথে ট্রেড করার জন্য এত কিছু হারাচ্ছে, হারায় ট্রেড করে কেন করতেছে, না করলেই তো পারতো, এভাবে হয়তো আপনি চিন্তা করতে পারেন। কিন্তু ইন সাম কেসেস ইউএসএ হ্যাজ সাম অপরচুনিটি কস্ট, এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এই থিওরিটা প্রুফ করার জন্য আমরা এখানে লেবার ভ্যালুটাকে নিয়ে আসবো, মানে লেবারের যে কস্টিং যেটা সেটা নিয়ে আসবো, এবং ইট বেসড অন দিস 7 অ্যাজাম্পশন, যে এই অ্যাজাম্পশন গুলো আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম। অ্যাজাম্পশন গুলো কি, যে অনলি 2 নেশন এন্ড 2 কমোডিটিস, দুইটা নেশন নিব, দুইটা কমোডিটি নিয়ে কাজ করব, ফ্রি ট্রেড থাকবে। ফ্রি ট্রেড মানে আমরা এর পরেই পড়বো ট্রেড ব্যারিয়ার, আমরা ট্রেড করার সময় অনেক সময় অনেক রেস্ট্রিকশন দিয়ে দিই, এই ধরনের কোনো রেস্ট্রিকশন এখানে থাকবে না। তারপরে বলছে হচ্ছে পারফেক্ট মোবিলিটি অফ লেবার, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা একটু পড়ে নেন। পারফেক্ট মোবিলিটি অফ লেবার উইদিন ইচ নেশন বাট ইমমোবিলিটি বিটুইন 2 নেশন, মানে আমি যে কান্ট্রির জন্য যে কান্ট্রিতে কাজ করছি, লাইক আমি ইউএস এর কথা বললে ইউএস এর, আচ্ছা একটু ওয়েট করেন। সরি। সো যেটা হবে যে আমি যদি ইউএস এর নেটওয়ার্ক কথা, প্রবলেম করতেছে না। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছেন? কথা বোঝা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার একটু হ্যালো, নেট চলে গিয়েছিল। এখন শোনা যাচ্ছে? জি ম্যাম এখন আচ্ছা, সো যেটা বলছিলাম যে দেন থার্ড থার্ড অ্যাজাম্পশন যেটা আমার, সেটা হচ্ছে কি পারফেক্ট মোবিলিটি উইদিন দা, মোবিলিটি তো বুঝিনি, মানে মুভমেন্ট হবে। So আমার যে লেবার গুলো থাকবে সেগুলোর হচ্ছে কি পারফেক্ট মুভমেন্ট করবে, মানে সে ফ্রি অফ কস্ট যে কোনো জায়গায়, ধর আমার ইচ্ছে হলে আমি চিটাগং এও কাজ করতে পারবো, আমার ইচ্ছে হলে আমি কক্সবাজারে যে কাজ করতে পারবো, ঢাকাও কাজ করতে পারবো, মানে এখানে কোনো মুভমেন্ট কস্টিং থাকবে না। বাট দুইটা নেশনের মধ্যে যখন আমি মোবিলিটি চিন্তা করবো, সেখানে কিন্তু আবার এখানে একটা বিশাল কেরিকেচার আছে, চাইলেও সেটা আমরা করতে পারবো না। অর্থাৎ এইখানে মুভমেন্টটা ফ্রি না, অর্থাৎ মানে ইমোবিল যেটাকে আমরা বলছি, যে এখানে মুভমেন্টটা আমাদের ফ্রি না। এটা হচ্ছে গিয়ে যে সেকেন্ড যে থার্ড যে অ্যাজাম্পশন যেটা সেটা। এরপরে বলছে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট কস্ট অফ মানে কনস্ট্যান্ট কস্ট অফ প্রোডাকশন, মানে কস্টিং কখনো আমার চেঞ্জ হবে না, যা আমি কস্টিং বলছি এরকমই থাকবে। অর্থাৎ ফিক্সড কস্ট বা ভেরিয়েবল কস্ট স্পেশালি, যেটার জন্য আমাদের কস্টিংটা চেঞ্জ হয়ে যায়, এরকম কোনো চেঞ্জেস এখানে আসবে না, এরকম একটা হবে। দেন বলছে হচ্ছে কি নো ট্রান্সপোর্টেশন কস্ট, মানে ওই যে আমি যেটাকে বলছিলাম যে একটা প্রোডাক্টকে যে ট্রান্সপোর্ট করে আনতে যে কস্টিংটা হয়, এখানে সেই কস্টিংটা নাই। দেন আছে হচ্ছে নো টেকনোলজিক্যাল চেঞ্জ, কোনো চেঞ্জেস নাই টেকনোলজিক্যাল। এইবার আসি লেবার থিওরি অফ ভ্যালু। এখানে এই থিওরিটার উপরে যখন আমি এগুলা সব অ্যাজাম্পশন ধরে নেব, তখন এটার উপর লেবার থিওরি অফ ভ্যালুটা কাজ করবে। তো
যেহেতু আমি বলছি যে অপরচুনিটি কস্ট আমি আসবো, তো এই 7টা অ্যাজাম্পশনের মধ্যে এই প্রথম 6টা অ্যাজাম্পশন অ্যাকচুয়ালি প্রুভেন অলরেডি। আপনি দেখেই বুঝতে পারছেন যে আমরা যে থিওরিটা বলছিলাম এখানে এইভাবেই কাজ করুন। সেখানে আমি ট্রান্সপোর্টেশন কস্ট নিয়ে কথা বলিনি, ট্রেড ব্যারিয়ার নিয়ে কথা বলিনি। বাকি থাকলো কি লেবার থিওরি অফ ভ্যালু। আচ্ছা, লেবার থিওরি অফ ভ্যালুটা কি বলছে? লেবার থিওরি অফ ভ্যালুটা বলছে হচ্ছে কি, একটু পড়ে নিই তারপর আমি বুঝাই বলি। লেবার থিওরি অফ ভ্যালু বলছে যে আমি মানে আমি ক্লথ প্রোডাকশনে যাই বা হুইট প্রোডাকশনে যাই, আমার টার্গেটটা থাকবে এটাই যে আমি আসলে যেই প্রোডাক্টটা তৈরি করতে বেশি এফিশিয়েন্ট, অর্থাৎ এফিসিয়েন্সিটা এখানে আমার ডিপেন্ড করবে। আমি ছবিটা খুঁজতেছি, এই জন্য একটু নিচে নেমে যাচ্ছি। এখানে যেমন আমি দেখবো যে ইউএসএ তৈরি করবে হচ্ছে হুইট, যেটা আমরা এখানেও দেখা আসে, ইউকে তৈরি করবে ক্লোথ। সো এখানের মধ্যে চুজটা করবে এই জায়গায় যে যেটা সে সবচেয়ে কম লেবার ইউজ করে তৈরি করতে পারবে। যে কোনো একটা ইনপুট হতে পারে, সেটা লেবারও হতে পারে, ক্যাপিটাল। কিন্তু এখানে যেহেতু লেবারটাকে ফোকাস করেছি, এই জন্য লেবার নিয়ে আসলাম আমি। সো আমি সবচেয়ে কম লেবার ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট পাবো। অর্থাৎ ধরেন আমার 10 জন লেবার আছে, 10 জন লেবার দিয়ে এখানে আমি আইদার 180 ইউনিটস আপনার হুইট তৈরি করতে পারবো অথবা 120 ইউনিটস ক্লথ তৈরি করতে পারবো। সো ওইটুকু লেবার ইউজ করে যেটা আমি ম্যাক্সিমাম তৈরি করতে পারবো, আমি আসলে সেটা প্রোডাকশনে যাবো। এটাই হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ লেবার। তো দেখা যায় যে যদি আমি এই 7টা অ্যাজাম্পশন নিয়ে কথা বলি, তাহলে আমি যদি ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এর প্রুভও করতে চাই, তখন দেখা যাবে যে এটা কিন্তু কোয়ান্টিটি থিওরি অফ লেবার প্রুভ করে আসে। তো এটার জন্য আমরা আসলে, আমি এটা ওই যে বললাম যে খুব বেশি হাতে যাবো না, এরকম প্রথমে একটা টেবিল এঁকে নিই। এটা এটা হচ্ছে আমাদের প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। মনে না থাকলে বলে দিচ্ছি, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার যে যে ছবিটা আঁকলাম আমি, এইটাই সেটা। এখানে একটা ছবি এঁকেছিলাম, এই যে দেখাচ্ছিলাম। পিপিএফ টা কি হয়, যে পিপিএফ এটাকে শর্টকাটে আমরা বলি হচ্ছে পিপিএফ। তো পিপিএফ টা কি হয়, যে পিপিএফ এর হচ্ছে গিয়ে দুইটা এক্সিস, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, এই দুটাতে হচ্ছে গিয়ে আপনার দুটা প্রোডাক্ট দেখায়। লাইক এখানে হুইট এন্ড ক্লোথ ছিল, এরকম দুটা প্রোডাক্ট দেখাবে। দুইটা প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট এই দেন আমি যে পিপিএফ টা আঁকবো, পিপিএফ টা নর্মালি এরকম স্ট্রেট লাইন হয় অথবা হচ্ছে একটু বোল শেপের হয়, যেমন এরকম হয় অনেক ক্ষেত্রে। আমরা মাইক্রো ইকোনমি, হ্যাঁ উল্টা পাল্টা এঁকে ফেললাম, আমরা মাইক্রো ইকোনমিক্স এ পিপিএফ টা বেশ আঁকা হয়। তো এরকম হয় দেখতে, অনেকটা বোল শেপের। সো পিপিএফ গুলো যেটা হবে, যে পিপিএফ এর প্রত্যেকটা পয়েন্ট, এই যে যে পিপিএফ টা এঁকেছি বা ইউকের জন্য যে পিপিএফ টা এঁকেছি, এটার প্রত্যেকটা পয়েন্ট উইল গিভ ইউ সাম কম্বিনেশন অফ আউটপুট। ফর এক্সাম্পল, এই যে আমি এই এ ডটে যদি আসি, এ দেখেন এ পয়েন্টে আমরা আইদার 90 ইউনিটস হুইট তৈরি করতে পারি অথবা 60 ইউনিটস ক্লথ তৈরি করতে পারি। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট দিবে। বাট পিপিএফ এর বিষয়টা কি, ইউ নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ইনপুট টু প্রডিউস দেম। ওই যে বলছি আমি, ধরেন এখানে 10 লেবার নিচ্ছি, সো এই 10 লেবার নিয়ে আমি আদার এ পয়েন্টে প্রডিউস করতে পারি, অথবা এই যে এখন যেখানে আমার পেনটা নিচ্ছে সেই পয়েন্টে প্রডিউস করতে পারি, এই পয়েন্টে তৈরি করতে পারি, এই পয়েন্টে তৈরি করতে পারি, যে কোনো পয়েন্টে তৈরি করতে। আপনার মনে হলো যে ম্যাডাম এখানে তৈরি করবো, তাও পারবো। সমস্যা হচ্ছে, সমস্যা না, মানে এখানেও আপনি ডিফারেন্ট কম্বিনেশন অফ ক্লোথ এন্ড হুইট পাবেন, বাট ইউ নিড দ্য সেম অ্যামাউন্ট অফ লেবার। আপনি বলেন যে ম্যাডাম যদি আমি এই পয়েন্টে যাই, এখানে তো কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কম্বিনেশন চেঞ্জ হবে, বাট ইউ নিড দ্য সেম অ্যামাউন্ট অফ লেবার। পিপিএফ এর মজা হচ্ছে এই জায়গায়, যে আমরা ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট পাবো, বাট উই নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ইনপুট টু প্রডিউস দেম। এভাবে হচ্ছে গিয়ে আমরা আসবো। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে যখন ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেসটা ওই যে বললাম যে প্রুফ এনে গেলাম, যে এটা লেবার থিওরি অফ ভ্যালুটাকে প্রুফ করে আসে। তো সেই ক্ষেত্রে আমরা এটা একটা পিপিএফ নিয়ে আসি। পিপিএফ এর এটাতে ডিফারেন্ট, প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট আমি এটা পেলাম। পাওয়ার পরে দেখা গেল যে আমরা তো সেম অ্যামাউন্ট অফ যে বলছি ইনপুট ইউজ করছি টু প্রডিউস ইট। তারপরে যেটা হলো যে এই যে আমরা গেইনটা হিসাব করেছিলাম না, এখানেও টার্মস অফ ট্রেড থাকে, 40 ইউনিটস অফ sorry, my mistake, 60 units of wheat instead of 60 units of cloth। এইভাবে 60 মানে 60 এভাবে হচ্ছে কি আমাদের এখানে টার্মস অফ ট্রেড ধরা হয়। এবং সেখানে টার্মস অফ ট্রেড ধরেও যদি আমি গেইনটা হিসাব করে দেখি, তখন দেখা যায় যে
ইউকে এবং ইউএসএ বোথ আর গেইনার হিয়ার, মানে ওদের পিপিএফ টা মুভ করে যায় বাহিরে, মানে বড় মানে আপওয়ার্ডে চলে যায়, এরকম একটা পিপিএফ। যেমন ইউএস এর আগের পিপিএফ টা ছিল যে এই ব্ল্যাক লাইনটা, পরবর্তী পিপিএফ টা হয়ে যায় ব্লু লাইন, অর্থাৎ পিপিএফ টা যেহেতু বাইরে আপওয়ার্ডে মুভ করলো, হুইচ মিনস ইউএসএ ভালো পজিশনে আছে। ঠিক একইভাবে ইউকে এর অরিজিনাল পিপিএফ ছিল ব্ল্যাক লাইনটা, এখন হলো এই গ্রিন ব্লু লাইনটা। সো যেহেতু বাইরে মুভ করে গেল, হুইচ মিনস ওরা বেটার পজিশনে আছে। তো জাস্ট আমি এটার গেইনটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আপনি আমি এখান থেকে কোশ্চেন করবো না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা এটা জেনে রাখি যে এইখানেও, অর্থাৎ আমি লেবার কস্টিংটা হিসাব করে, অর্থাৎ পিপিএফ নিয়ে এসেও যদি হিসেব করি, তাহলেও যে আমরা মানে কোয়ান্টিটি থিওরি অফ যে লেবার যেটা বলছি, যে পিপিএফ নিয়ে হিসাব করে তারপরও যে এখানে গেইন থাকে, অর্থাৎ এই থিওরিটা যে প্রুভ হয় সেটা আমরা যাচ্ছি। আচ্ছা, তো এটার জন্য আমরা এখানে হচ্ছে গিয়ে টার্মস অফ ট্রেডটা লিখে ফেলি। টার্মস অফ ট্রেডটা আমাদের এখানে ছিল হচ্ছে কি 60 ইউনিটস অফ হুইট ইনস্টেড অফ 60 ইউনিটস অফ ক্লোথ, এরকম হচ্ছে আমার টার্মস অফ ট্রেড ছিল। ইউএসএ কি হচ্ছিল, ইউএসএ তো ওই যে বললাম ইউএসএ ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে প্রডিউস করতে পারে, কিন্তু ওর ওই 10টা লেবার ধরে দিচ্ছি, আমার এখানে 10টা লেবার আছে, 10টা লেবার তৈরি করে সবচেয়ে বেস্ট ওর জন্য প্রোডাকশন হচ্ছে 180 ইউনিটস অফ হুইট, কারণ এখানে সর্বোচ্চ সে 180 ইউনিটস অফ হুইট তৈরি করতো। তার যেহেতু লেবার ইউজ করে সবচেয়ে বেশি হুইটই তৈরি করতো, সে ক্লথ প্রোডাকশনে যাবে না, সে হুইটই তৈরি করবে। সো ইউএসএ তৈরি করলো কি 180 ইউনিটস অফ হুইট তৈরি করলো, তার মধ্যে ও দিয়ে দিল হচ্ছে গিয়ে কতটুকু, তার মধ্যে দিয়ে দিল হচ্ছে গিয়ে আপনার 60 ইউনিটস। সো 60 ইউনিটস যদি দিয়েও দেয়, ওর বাকি থাকে হচ্ছে গিয়ে 120 ইউনিটস অফ হুইট। এবার আসি 120 ইউনিটস অফ হুইট ওর থাকে, আর এর এগেনস্টেও কি পেয়ে গেল, 60 ইউনিটস ক্লথ পেয়ে গেল না? জি ম্যাম। তাহলে এটা একটা নতুন কম্বিনেশন হলো। তো এই পিপিএফ টার মধ্যে থেকে এখান থেকে যে 100, আমি একটু মনে হয় ভুল লিখছি, এটা 60 60 না 70 70, এটা মোস্ট প্রবাবলি 70। আচ্ছা, 60 60 দিয়েও করা যায়। আচ্ছা, তো এখানে যেটা হলো দেখা যাচ্ছে যে এখন এটার যদি কম্বিনেশনটা, অর্থাৎ 120 ইউনিট সুইট আর 60 ইউনিট ক্লোথ, এটা যদি কম্বিনেশনটা আমি এই গ্রাফটাতে এঁকে দেখাই, এখান থেকে 120 নিলাম আর ক্লোথ এর কম্বিনেশন আছে 60, দেখা যাবে যে আমি যেই নতুন পয়েন্টটা পাবো সেখান থেকে যদি আমি একটা পিপিএফ আঁকি, জাস্ট কিছুই না, ওই এই ধরেন ই পয়েন্টটা পাবো, ই পয়েন্টটা থেকে বি পয়েন্টটা টাচ করে দেবো, দেখা যাবে যে আমার অরিজিনাল যে কার্ভটা ছিল, যেখানে আমার আউটপুট ছিল, সেটা থেকে উপরের আউটপুট পাচ্ছি, মানে আমার আউটপুট বাড়ছে ইন টোটাল। সো আমি বেটার পজিশনে আছি। ঠিক একইভাবে ইউকে তৈরি করছিল কি 120 ইউনিটস অফ ক্লোথ। আপনি বলবেন কেন? কারণ ওর 10টা লেবার দিয়ে ক্লোথ তৈরি করাটাই বেটার। সো 120 ইউনিটস অফ ক্লোথ তৈরি করলো, এর মধ্যে সে 60 ইউনিটস দিয়ে দিল। 60 ইউনিটস দিয়ে দিলে ওর থাকলো কি, ওর থাকলো হচ্ছে কি 60 ইউনিটস ক্লোথ। কিন্তু ওর 60 ইউনিট ক্লোথ থাকলে কি হবে, ও তো এর সাথে কম্বিনেশন হিসাবে এটার এগেনস্টে 60 ইউনিটস হুইট পেয়ে গেছে। তো ঠিক একইভাবে এই কম্বিনেশনটা, এই জন্য কম্বিনেশনটা পাশাপাশি লিখলাম, এই কম্বিনেশনটা আমি এই ইউকের পিপিএফ এও যদি আঁকি, মানে এই গ্রাফটার মধ্যে যদি জাস্ট ঘর হিসাব করে আঁকি, দেখা যাবে যে অরিজিনাল যে পিপিএফ টা ছিল ওটার থেকে একটা বাহিরের একটা কার্ভ পাচ্ছি, মানে এখানেও আমার প্রোডাকশন বাড়ছে। সো আমি যদি লেবার কস্টিং অর্থাৎ কোয়ান্টিটি থিওরি অফ লেবারটাকেও ক্যালকুলেশন করে এনে ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস, অর্থাৎ একটা কান্ট্রি efficient in producing both of the product, another country is less efficient in producing both of the product, but still they are doing the mutual beneficial trade, এই থিওরিটাকেও মানে অর্থাৎ ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেসটাকেও আমরা এখানে প্রুফ করতে পারি। এখন ওই ইউকে যখন এই লেবার কস্টিং দিয়ে, এখন তো এই যে কস্টিংটা দেখলেন যেভাবে লেবার কস্টিং করা যায়, এইভাবে যখন লেবার কস্টিং দিয়ে ক্যালকুলেশন করেছে, তখন ইউকের কাছে মনে হয়েছে যে হয়তো বাংলাদেশের পোর্শন অফ গেইন ইজ হায়ার দেন ইউএসএ, বাট স্টিল ইউএসএ এর পজিশন এখন যা আছে সেটা থেকে বেটার, মানে এখন যে পিপিএফ এ যে আউটপুটে সে তৈরি করছে, যে লেবারটা ইউজ করে সে তৈরি করছে, যে কস্টিংটা হচ্ছে তার থেকে বেটার, দ্যাটস ওয়াই কিন্তু ইউএসএ ট্রেডে আসছে বাংলাদেশের সাথে, ইউকে এর সাথে কম্পেয়ার না করে বাংলাদেশের সাথে কম্পেয়ার করে, এটা বুঝলাম। এবার আসি কোশ্চেন, এরপর আর এখান থেকে কোশ্চেন করবো কিনা, না এখান থেকে আর কোনো কোশ্চেন টোশ্চেন নাই। এর পরবর্তীতে বিভিন্ন দেশের পিপিএফ এর যেগুলো দিয়ে করেছে এগুলো দেখতে পারেন।
আমি কোশ্চেন গুলো কিরকম করতে পারি, কোশ্চেন গুলো সাধারণত এই থিওরি গুলো প্রুফ, মানে থিওরি গুলো প্রুফ চাই। সো আমি হয়তো একটা টেবিল দিয়ে দিতে পারি, টেবিল দিয়ে বলতে পারি যে এখানে এটা এই থিওরিটা, এই টেবিলটা প্রুফ করেন ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এর জন্য বা অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস এর জন্য। তো তখন যেটা হবে যে জাস্ট আপনি থিওরিটা বলবেন, বলে ওই যে গেইনটা ক্যালকুলেশন করবেন। আমরা যে গেইন গুলা পেলাম না, জি ম্যাম। এই গেইনটা ক্যালকুলেশন করাটা এখানে ইম্পর্টেন্ট। এবং কেস স্টাডি টাইপের কোশ্চেন দিলে সাধারণত এই যে এরকম জানতে চাই যে ধরেন হোয়াটস দ্য ট্রেড রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ইউএসএ। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কম্পারেটিভ অ্যাডভান্টেজেস ফলো করে চলছি, তো সেটাতে যাব। বাট আমি যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে আসি, এখানে কিন্তু আবার অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস দেখতেছি, কারণ ইন্ডিয়া আমাদেরকে ওইভাবে ছাড় দিচ্ছে না। তো এই ধরনের কোশ্চেন হতে পারে। কোশ্চেন ইজি হবে আপনার 1 আওয়ারের যে এক্সাম, এটার জন্য আপনার 2টা ব্রড কোশ্চেন থাকবে। আর হচ্ছে গিয়ে 24 আওয়ার্স যে অ্যাসাইনমেন্ট, সেখানে এই যে 1 আওয়ারে যে এক্সাম, সেখানে একটা হয়তো আপনার হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে ইনস্ট্যান্ট আপনি টেবিল সলভ করতে পারবেন, এরকম একটা টেবিল থেকে আমি কোশ্চেন থাকবে, আর একটা থিওরিটিক্যাল। আর যেটা 24 আওয়ার্স অ্যাসাইনমেন্ট, সেখানে একটা টেবিল থাকবে যেটা একটু মাথা খাটায় অ্যান্সার বের করতে হবে, গেইনসটা। এই, আর তেমন কিছু না। ওকে ম্যাম। আর ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা থিওরিটিক্যাল পার্ট গুলোই পড়বো, গ্র্যাভিটি মডেল, গ্লোবালাইজেশন, এটার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, আমরা যে বিভিন্ন প্রোডাক্ট, গ্লোবালাইজড প্রোডাক্ট গুলো এক্সাম্পল জেনেছি, এগুলো পড়বো। আর এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি থিওরি গুলো পড়বো, থিওরি গুলোর ইম্প্যাক্ট গুলো পড়বো, আর গেইনস গুলো পড়বো, শেষ। ঠিক আছে শফিক, তাহলে কালকে হচ্ছে 10টার সময় এক্সাম ইনশাল্লাহ। 10টার সময় দেখবেন আপনার গুগল ক্লাসরুমে এক্সাম অ্যাসাইন হয়ে গেছে। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ফোন করেন, আর আমি ওই সময় অফিসেই থাকবো, সো প্রবলেম হলে আমি ইনশাল্লাহ ইনস্ট্যান্ট সলভ করে দিতে পারবো। ওকে ঠিক ম্যাম। আছে, ভালো থাকেন, নামাজ কালাম পড়েন। জি ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।